আমি ছোটবেলা থেকে খুব চাঞ্চল্য করেছিলাম, এটা মা বলতো। আর আমি যখন ক্লাস 9-এ পড়ি, ঠিক সেই সময় আমার শারীরিক গঠন প্রণালী সবার চেয়ে উন্নত। বেশ হাঁপালো ফুপালি হয়ে গেছিলাম। তারপরে যখন এসএসসি পাশ করলাম, তারপরে কলেজে গেলাম, ইন্টার ফার্স্ট ইয়ারে যখন লেখাপড়া করি, সেই সময় আমার দেখলেই এমন মনে হয় এটা মানুষের কথা যে দ্রুত আমাকে বিয়ে শাদী দিতে। আমার নাকি বয়স হয়ে গেছে। অথচ ইন্টার ফার্স্ট ইয়ারে পড়া মেয়ে কতটাই বা বয়স হতে পারে। তারপরই বাবা মার চোখে পড়ে গেলাম। বাবা মা আমাকে দেখে শুনে বেশি একটা পড়াশোনা করার সুযোগ দিল না, বিয়ে শাদী দিয়ে দিল। তারপরে স্বামীর সংসারে চলে গেলাম। স্বামী সংসার করতে করতে দেখি আমার বড় ভাসুর, তাকে বাদ দিয়ে তার ছোট ভাই, সে আমার স্বামী, তার বিয়ে দিয়ে দিচ্ছে। অথচ বড় ভাসুর বিয়ে করল না কেন? কিছুটা দিন যাওয়ার পরেই এই প্রশ্নটা আমার মনের মধ্যে জেগে উঠল। তারপরে আস্তে আস্তে যখন আমি ওই সংসারে পুরনো হতে লাগলাম, তখনই এই বিষয়ে আমি কথা বললাম। আমার শ্বশুরকে জিজ্ঞেস করলাম, বাবা, বড় ভাইয়ের বিয়ে দেননি কেন? আপনার ছোট ছেলের বিয়ে দিলেন, অথচ বড় ছেলেকে রেখে। শ্বশুর বলল, বৌমা, তোমাকে আর কি বলবো এই বিষয়ে। তোমার বড় ভাই, অর্থাৎ তোমার বড় ভাসুর, সে নেশা ভান করে, বাজি ছিলে পেলেদের সাথে আড্ডায় মেতে থাকে। দেখতে শুনতে তার চেহারা সুন্দর হলেও তার ভিতরটা খুব একটা ভালো না। পরাইয়ের মেয়েকে তার সংসারে নিয়ে এসে তার জীবনের সাথে জড়িয়ে পরের মেয়ের জীবনটা নষ্ট করতে চাই না আমরা। আর ও বিয়ে শাদী করতে অমত করে, রাজি হয় না। এই জন্যই ওকে বিয়ে শাদী না দিয়ে দেখলাম ওর অপেক্ষায় থাকতে থাকতে ওর ছোট ভাইটার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। তাই আমরা বাধ্য হই তোমার সাথে ছোট ছেলেটার বিয়ে দিয়ে দিচ্ছি। মা, কিছু মনে করো না, আসলে এটা ঘরোয়া ব্যাপার তো। আমরা এ কথা শেয়ার করি না। তুমি আর জিজ্ঞেস করলে তাই হয়তো বললাম। আমি বললাম, ও তাই, তাহলে আপনার ছেলে বেকার কেন? তখন আমার শ্বশুর বলল, আরে বাবা, এতদিন বাবার সংসারে খেয়ে খেয়ে অভাবটা বুঝতে পারেনি। ও এখন তুমি আসছো, তখন দেখবা নিজের পায়ে পালা লাগবে, আর তখনই ও কোনো একটা কিছু করবে। আর ও একটা কিছু করতে চাইলেই আমি ওকে সম্পূর্ণরূপে সহযোগিতা করব। দেখো ও কি চায়। ও কি আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে এখনও বিজনেস করবে, নাকি বিদেশ যাওয়ার স্টার্ট চিউর আছে? শুনেছি ওর কয়েকটা বন্ধু বিদেশ যাইয়া বেশ বেশ ভালো স্বাবলম্বী হয়ে গেছে। তোমার তোমার কাছে আমার একটাই কথা, ওর কাছ থেকে একটু জিজ্ঞেস করো। আমি বললাম, বাবা, হ্যাঁ, এতদিনে আমি আপনার সংসারে ছিলাম না, তখন ছেলেকে মানুষ করতে পারেননি। এখন আপনার ছেলের ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করছেন। ওকে যদি আজকে আমি প্রবাসে পাঠিয়ে দিই, বা আপনারা যদি প্রবাসে পাঠিয়ে দেন, তাহলে আমি যে ওর সাথে সংসার করতে আসলাম, আমার কি হবে? আমাকে কষ্ট দেওয়ার কোনো মানে হয়? তখন শ্বশুর হেসে দিয়ে বলল, না মা, আসলে এটা নিয়ে তুমি কিছু মনে করো না। যদি কর্মের জন্য 2, 4, 5 বছরের জন্য ছেলেকে বিদেশ যেতে হয়, যাবি, সমস্যা কি? কত ছেলে বিদেশ যায় না, আর তাদের বউরা কি সংসার করে না? তুমিও একটু ধৈর্য ধারণ করবে। শ্বশুরের কথাই আমি একমত হলাম, যা আছে আমার কপালে। আমার স্বামী কোনো রকম চলাফেরা করত, কোনো কাজকর্ম কিছুই করত না। বাবার সংসারে বেশ অড়াল খেত আর ঘুমাতো। আমি কোনো শখের জিনিস চাইলে বাবার কাছ থেকে নিবি, মায়ের কাছ থেকে নিবি, তারপরে পূরণ করত। আমি আজ এক কথা বলি, কালো খোটা দিয়ে কথা বলি, তখন যেন তার হুঁশ ফিরছি। এখন যে কর্মের জন্য তাড়াহুড়ো করে কিছু একটা করবে বলি ঠিক করছি। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি করতে যাচ্ছ? তোমার বাবা আমাকে বলেছি যে যদি তুমি দেশে থেকে কিছু একটা করতে চাও, তাহলে তোমাকে একটা অঙ্কের মোটা টাকা দিবে। আর যদি তুমি প্রবাসী যেতে চাও, তাহলে তুমি তাও যেতে পারো।
সিদ্ধান্ত তোমার মধ্যে। তখন আমার হাজবেন্ড বলল, না বউ, আমার বন্ধুরা বিদেশ যাইয়ে বেশ বেশ স্বাবলম্বী হয়ে গেছে। আমি ওদের মতো 2-4-5টা বছর বিদেশ করে আসছি না। তুমি কি বলো? আমি বললাম, আমি আর কি বলবো। আমার তো কপাল দশা। আমাকে ঘরে রেখে এখন সংসার না করে তুমি প্রবাসে যাবে জীবন গঠন করার জন্যে? আর এতদিনে বাবার সংসারে খেয়ে খেয়ে কি করেছ? এই জবাব দাও আগে। তখন আমার স্বামী হেসে দিয়ে বলল, রাগ করো না মিউজিক, যা হবার তা হয়েছে। বাবার সংসারে কোনোদিন অভাব বুঝিনি তো, তাই কোনোদিন নিজের কর্মকে নিয়ে ভাবিনি এতটা। আজকে ভীষণ মনে পড়ছে। চিন্তা করো না, আমি বিদেশ থেকে ফিরে আসলেই আর বিদেশ যাব না। তারপরে বাবার থেকে টাকা পয়সা নিয়ে আর আমার জমানো কিছু টাকা দিয়ে এখানে বড় একটা প্রপার ব্যবসা খুলে বসব। দেখবা, আমার আর তোমার জীবনটা বেশ ভালোভাবে কাটবে। আমি বললাম, তোমার বাবা তো একটা গাধার মতো মানুষ, কারণ এই গরুর মতো বড় বড় দামড়া 2টা ছেলেরে নিজের সংসারে নিজের খরচার টাকা দিয়ে পুষতেছি, অথচ কোনো কর্ম দেয়নি তাদের। এটা ভুল করেছে উনি। তখন আমার স্বামী বলল, হ্যাঁ, মনে করো ভুলই করেছে। ঠিক আছে, তুমি কিছু মনে করো না। বাবাকে পরিষ্কারভাবে বলে দিও আমি বিদেশ যাব। তারপরে পরের দিন আমার শ্বশুরকে বললাম, বাবা, আপনার ছেলে প্রবাসী দিতে রাজি, সে বিদেশ যাবে, আপনি কি বলেন? বলল, বেশি দেরি যেন করে না, সময় হাতে একদম কম। আমি ব্যাংক থেকে কিছু টাকা পয়সা ওকে দিব, ও যেন বিদেশ চলে যায়। ও সব কিছু রেডি করতে বলো। আমার স্বামীকে এই কথা বলতেই ওর কাগজপাতি এবং 3 মাসের মধ্যে সমস্ত কিছু রেডি করে সে বিদেশ চলে যায় ওর বন্ধুর সহযোগিতায়। বিদেশে গিয়ে বেশ ভালোই ওর দিনকাল কাটতেছিল, আর টাকা পয়সা ইনকাম হচ্ছিল। আর এদিকে আমার ভাসুর, সে আজ পর্যন্ত বিয়ে শাদী করল না। ওই সংসারে শুধু আমি যেন কাজের ঝিয়ের মতো হয়ে গেছি। আমার বাবার অর্থ সম্পদ কোনো কিছুতেই কম ছিল না। এদের সংসারটা ওটা সংসার, অথচ এরা 2টা ভাই অকর্মা। বাপের অঘাট টাকা পয়সা বসে বসে ভেঙে ভেঙে ওরা খায়। তাই ওদের আজকের এই ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা বেঁধে গেছি। যা হোক, আমার স্বামী প্রবাসী চলে গেল। মাসখানেক যেতেই আমার স্বামী হঠাৎ করে আমাকে একদিন বলল, তোমার কি কষ্ট হচ্ছে? আমি বললাম, এই কথা বলে আর কি লাভ? আমি যৌবন ভর্তি একটা মেয়ে। তাছাড়া আমার চেহারা, গঠন, আমার জীবন, যৌবন সবকিছু অন্য মেয়ের চেয়ে একটু আলাদা। বাবা মা আমাকে এরকম দেখিয়ে তাড়াহুড়ো করে বিয়ে দিল। একটু সুখীর জন্য দাম্পত্য জীবনে একটু সুখ পাব, সংসার করব, আমাদের বাচ্চা কাচ্চা হবে, সংসার হবে, কত স্বপ্ন। আবার আমাকে ফেলে তুমি বিদেশ চলে গেলে। স্বামী বলল, একটু ধৈর্য ধারণ করো, আর নিজে একটু দেখে শুনে থাকবা। আমি খুব তাড়াতাড়ি কিছু টাকা পয়সার মালিক হলে বিদেশ থেকে চলে আসব, চিন্তা করো না বউ। আমি বললাম, ঠিক আছে। হঠাৎ একদিন কি আমার মামা শ্বশুর বাড়ি থেকে দাওয়াত পড়ল। ফ্যামিলির সবাই চলে গেছে, আমি যেতে রাজি হইনি। বলছি, আমি চলে গেলে বাড়িতে কে থাকবে? আমার শ্বশুর, শাশুড়ি, সবাই। তারা বলল, ঠিক আছে, তুমি যদি না যাও, তোমার বড় ভাসুর, সে তো বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকে, সে কোথাও যেতে বললে যায় না, তাকে একটু দুবেলা খেতে দিও ভালো করে। আমি বললাম, ঠিক আছে। তারপরে তারা চলে গেল। ঠিক সন্ধ্যার পরে কালবৈশাখী মেঘ, আকাশে ভীষণ মেঘ লেগেছে, যেন ঝড় হাওয়া মেঘ উঠে আসতেছে। বিদ্যুৎ, মিউজিক চলে গেছে। আমি বড় ভাসুরের রুমে তার বিছানাপাতি ঠিকঠাক করতে গিয়ে সবকিছু ঠিকঠাক করেই যেন ঝমঝম করে বৃষ্টি নেমে পড়ল। সব রুমের দরজা জানলা বন্ধ করি, বাড়িতে অন্ধকারে একলা একলা কেমন যেন লাগতেছিল। মোবাইলে আলোটা জ্বালিয়ে ভাসুরের রুমে বসি মোবাইল টিপাটিপি করতেছিলাম। অনেক রাত হয়ে গেছে। আমি ভাসুরের রুমেই নিজের অজান্তে বালিশের উপরে কোনোরকম কাত হয়ে আলছা আলছা আলসা ছাড়াতে যেয়ে গভীর ঘুমে ঘুমিয়ে পড়ছিলাম। কোন ফাঁকে যে ভাসুর এসেছে আমি জানি না। ভাসুর যখনই বাসায় ফিরে মাতাল অবস্থায়, তাই তার দিশিহারা কোনো চলাফেরা বা কি কি বলছি এই সমস্ত কোনো জ্ঞানই থাকে না।
ওই অবস্থায় আমি একটা যুবতী বউ। সে কোনরকম করে অন্ধকার ঘড়ি ঢুকে দরজাটা লাগিয়ে আমার পাশে শুয়ে পড়ছি। ওর এতটুকু খেয়াল হয়নি যে আমি একটা এবাড়ির বউ এখানে শুয়ে আছি। যা হোক, নিশার ডালি ঘুর তালি সে আমার সাথে কি যে করেছি আমি জানি না। অনেক কিছু হয়ে গেল আমার সাথে। আমি বুঝতে পেরেছি আমার ঘুম ভেঙে গেছে। প্রচুর বৃষ্টি হচ্ছিল ঝমঝম করে বাইরে। আমি বুঝতে পেরি ওই সময় তো আমি আসলে বুঝতেই পারিনি যে সে আমার সাথে কি করেছি। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। দেখি আমার ভাসুর কি যে করছি, কি যে অবস্থা। তাকে নিষেধ করলেও যেন সে আমাকে কিছুতেই ওই মুহূর্তে রক্ষা নেই। যা হোক, তার মতো সে একটা যুবক ছেলের ব্যাপার। তাছাড়া সে যে অবস্থায় বাসায় ফিরছি তার এই সমস্ত কোনো জ্ঞানই ছিল না। আমারও ভীষণ ভালো লাগছিল, যদিও আমি তাকে বারবার নিষেধ করছিলাম। আমার স্বামীটা কতটা দিন প্রবাসী আছে, সে এই ধরনের বিহেভ করবে কিটা জানি। আমি কিছু সময় তার কাছে জোর হাতাকুতুমি করার পরেও সে যখন আর আমাকে ছাড়ে না, আমিও নিজের থেকে সম্মতি মনের কাছ থেকে দিয়ে দিয়েছিলাম, কিছু বলিনি। এভাবে একটা পর্যায়ে পাক্কা একটা ঘন্টা কিভাবে পার হয়ে গেছি উভয় আর আমি জানি। এক পর্যায়ে আমি তখন বিছনা থেকে উঠে বললাম, বড় ভাই, আপনি এটা কি করলেন আমার সাথে? আপনি কি একদম বুঝতে পারেননি? সে মাতাল। মাতাল অবস্থায় আমাকে বলল, তুমি এখানে কেন আসছিলে? তার কথাটা যেন আউলাই ছিল। আমি দেখলাম ওর এখনো ঘোরতাল কেটে যায়নি। এখনো সুস্থ স্বাভাবিক একটা মানুষ না। যা হইছি হই, আমি ছুটি রুম থেকে বের হই, আমার রুমে চলে গেলাম। ভাসুরকে বললাম, দরজাটা লাগিয়ে শুনো ভাই, যা করছেন তা তো ভালোই করছেন। যেন আমার চুলগুলো আউলা, চেহারাটা কেমন মলিন হয়ে গেছে। আমি বাথরুমে যেই ফ্রেশ হয়ে দেখি কি হাল আমার। কত সময় ধরি না ঘুমের তালে এটা এরকম হচ্ছিল। আর ভাসুরও অস্বাভাবিক অজ্ঞাত অবস্থায় এসে যা করল, এটা একটা যুবক ছেলের কাজ। বুঝতেই তো পারছো বন্ধুরা। তাছাড়া আমি একটা যুবতী মেয়ে। ও যে অবস্থায় বাসায় ফিরছি, ও যে কিভাবে কি করবে আমি জানি না। বাইরের এমনি চমচম করে বৃষ্টির তালে একটু ঠান্ডা ঠান্ডা ভাবে আমি গভীর ঘুমে ঘুমিয়েছিলাম, বুঝতে পারিনি। আর এদিকে আমি নাইটি পরেছিলাম। যদি সালোয়ার কামিজ পরা থাকলাম তাহলে হয়তো এদিকে এটা খোলা বা এই সমস্ত রিমুভ করা দিতে হয়তো আমি টের পেয়ে যেতাম। কিন্তু তার বেলায় যেন ব্যাপারটা একদম সহজ হয়েছিল, তাই আমি একদম বুঝতে পারিনি। তারপরে আমার স্বামী হঠাৎ ফোন করলো গভীর রাতে। তার সাথে ভিডিও কলে প্রতিদিনের ন্যায় হাসি খুশি মনে আমি কথা বলতে পারিনি। মনটা আমার কেমন যেন, মুখটাও মলিন ছিল। স্বামী আমাকে মিউজিক জিজ্ঞেস করলো, কি ব্যাপার বউ, আজকে তোমার চেহারা এমন দেখাচ্ছে কেন? তোমার কি মন খারাপ কিছু হয়েছে? আমি কথাটা পাশ খাটিয়ে উড়িয়ে দিলাম। বললাম, না গো, বাড়িতে তোমার বাবা মা কে নেই, সবাই তোমার মামার বাড়ি থেকে দাওয়াত করছি, সেখানে দাওয়াত খাইতে গেছি। বাড়িতে আমি একলা, আর ওই যে তোমার বড় মাতাল ভাইটা, সে বাসায় ফিরছি। মিউজিক তাকে খাইতে দিয়ে সে তার রুমে ঘুমাচ্ছি, আমি আমার রুমে শুয়ে আছি। একলা একলা তো, আর কারেন্ট নেই, ঝমঝম করে বাইরে বৃষ্টি হচ্ছে। মিউজিক, ভীষণ ভয় ভয় লাগছে জানো তো। এই জন্য মনটা ভীষণ খারাপ। এই জন্য তোমাকে ভীষণ মিস করছিলাম। এই জন্য স্বামীকে এই কথা বলে পাশ খাটিয়ে দিলাম। আসলে আমার ভিতরটা কি বলছিল তাকে দিয়ে আর বসতে দেওয়া যাবে না। স্বামী আমার কোথায় যেন অন্ধবিশ্বাসী খুশি হয়ে গেল। তারপরে প্রতিদিনের ন্যায় স্বামীর সাথে আর প্রতিদিনের মতো ওইভাবে রোমান্টিকতা না করে শরীরটা খারাপ লাগে। আমি বললাম, কেন ভাইয়া? ভীষণ বৃষ্টি হচ্ছিল, কারেন্ট ছিল না। আমি তো আপনার রুমে একটু আলতা ঘুমিয়ে পড়েছিলাম। আপনার রুমের দরজা দাওলাম বন্ধ করতে এসে ঘুম পাচ্ছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। আপনি যখন আসলেন তখন তো আমি রুম থেকে বেরিয়ে আসলাম। ভাসুর মুচকি হেসে দিয়ে বলল, না, তাছাড়া আর অন্য কিছু হয়নি তো। আমি ঠিক আসলে স্বাভাবিক অবস্থায় বাড়িতে ফেরিনি, জানো তো বউ। আমি বললাম, হ্যাঁ ভাইয়া, এটা আমি জানি। আপনি প্রতিদিনই আপনাদের তো বন্ধুদের সাথে বাজে আড্ডায় লিপ্ত থাকেন। আপনি যখন বাসায় ফেরেন স্বাভাবিক অবস্থায় বাড়ি ফেরেন না। তাই তো বলি, এতদিন আপনি বিয়ে শাদী করেন নাই কেন? আর আপনার বাবা মা আপনাকে রেখে আপনার ছোট ভাইকে কেন আমার সাথে আগে বিয়ে দিল?
এখন আমি বুঝতেছি হাড়ে হাড়ে পরের মেয়েকে আপনার সংসারে কেন বা দেবী? সেই মেয়ের জীবনে কি আর সুখ হবে? আপনি এই জীবন থেকে ফিরে আসেন ভাইয়া, অনুরোধ করে বলছি। একটা ভালো স্বাভাবিক জীবনযাপন বেছে নেন। আপনি আর 5টা ছেলের মতি আপনি স্বাভাবিকভাবে বাঁচতে পারেন না। এটা কি একটা জীবন বলি? তখন বড় ভাসুর বলল, দেখো, আমাকে কখনো কেউ এভাবে আমাকে ফেরাতে চায়নি এই পথ থেকে। সবাই শুধু আমাকে আলিঙ্গনই করে গেছে, কিন্তু এই পথ থেকে কেউ বলেনি যে তুমি ফিরে আসো। আজ তুমি বলছো দেখি, আমি তোমাকে প্রমিস করছি, আমি সত্যি এই পথ থেকে ফিরে আসব। তবে একটা কথা বলি, বাড়িতে তো আর কেউ নাই, তুমি আর আমিই তো। গত রাত্রি যা হয়েছি আমার খুব ভালো মনে পড়তেছি। আমি তোমার সাথে যেটা করেছি ভারী অন্যায় হয়ে গেছে আমার। তাই আমি তোমার কাছে আমার নিজের থেকেই সত্যিই ক্ষমা চাচ্ছি। এটা আমার ইচ্ছাকৃতভাবে হয়নি। আমি আসলে ঘুরতালে ছিলাম তো, অস্বাভাবিক অবস্থায় ছিলাম। মানসিক ভারসাম্য আমার ঠিক ছিল না, তাই হয়তো এটা হয়েছি। আর এই সময় প্রত্যেকটা ছেলের খুব প্রয়োজন হয়, তাই হয়তো হাতের নাগালে পেয়েই এটা হয়ে গেছে। তুমি কিছু মনে করো না বউ, তুমি ছোট ভাই বউ, তোমাকে আর কি বলবো। আমি বললাম, না ভাই, বুঝতে পেরেছি, হয়তোবা আপনি স্বাভাবিক থাকলে এটা হতো না, কিন্তু যা হয়েছি, যা হয় ভালোর জন্যই হয়। আপনার ছোট ভাই বিদেশ আছে, কি আছে? আপনি এত সুন্দর একটা সুদর্শন হ্যান্ডসাম একটা মিউজিক ছিলে। আপনাকে তো দেখতে শুনতে কোনো মিউচুতেই কম নেই, সবই ঠিক আছে। শুধু মিউজিক একটা জিনিস, আপনি যেহেতু আজ প্রমিস করলেন যে আপনি এই সঙ্গ বাদ দেবেন বা এই সমস্ত সাইফাস খাওয়ার থেকে দূরে থাকবেন, একটা কর্ম করবেন, স্বাভাবিক একটা জীবন বেছে নেন, তাহলে একটা মিউজিক বিয়ে শাদী করে একটু দাম্পত্য জীবনের কি শুক্লাদ একটু নেন। জীবনটা দুদিনের ভাই, আজ আছে মিউজিক তো কাল নেই। তখন বড় ভাসুর বলল, হ্যাঁ, এটা আমি রাত্রেই বুঝতে পেরেছি। আসলে দাম্পত্য জীবনের যে সুখটা, সেটা আমি ঘোরতালে যতই থাকি না কেন, তোমাকে দিয়েই আমি বুঝেছি। অনেক শান্তি, অনেক সুখ বউ, এটা আমি ক্লিয়ার বুঝে ফেলেছি। তোমার কেমন লেগেছিল? আমি বললাম, লজ্জা দিবেন না, দেখেন ভাই, আমার ভীষণ আনন্দ লেগেছিল। আপনার ভাই বাড়িতে কতকাল নেই, সে প্রবাসী আছে, আর আমি একা একা। আসলে তো এইভাবে আমার বাবা মা জানলেই বিয়ে দিত না আপনার ভাইয়ের সাথে। জানি কি যে আপনার ভাই আমাকে বিয়ে করি তারপরে বিদেশ যাবে। আজকে হয়তো আপনার ভাই অকর্মা বলেই আমিও সুযোগ দিয়েছি, সে বিদেশ গেছে। কিন্তু এটা কি ঠিক? আমি ছেলেদের উদ্দেশ্যে একটা কথা বলি, বন্ধুরা, যারা আমার ভিডিওটা শুনছো বা দেখছো, তোমরা কেউই বিয়ের আগে কখনোই সময়টাকে নষ্ট করো না। নিজেদেরকে প্রতিষ্ঠিত করি, নিজের পায়ে দাঁড়াই, তারপরে পরের মেয়েকে ঘরে নিয়ে আসবি। তাহলে নতুন বউকে ফেলি ওই 5 বছর 1.5 বছর সময় নষ্ট করি, অতিবাহিত করি প্রবাসী যেয়ে নষ্ট করবা। আর পরের মেয়ে তোমার বাড়িতে এসি ওই এক মিউজিক তোমার জন্য অপেক্ষা করবি। পরের মেয়েকে এইভাবে কষ্ট দিও না তোমরা, আমার মতো 10 দিন আর কারো না হয়। তাই তো বলি, প্রবাসীর বউরা এতটা কষ্টে থাকে কেন? আর কেনই বা এতটা স্বামী প্রবাসী থাকার কারণে আজকে দেবরের সাথে, কালকে বন্ধু মহলে নিজের সমস্ত কিছু বিলিয়ে দেয়। এটা তাদের কি দোষ? তারা তো স্বামীর সাথে দাম্পত্য জীবনে সংসার করতে এসেছে। স্বামী যদি বিয়ের পরে হুঁশ ফেরে যে তাকে প্রতিষ্ঠিত হতে হবে, তখনও তো সে বিদেশ যায়। এটা তারা ভুল করে। কিন্তু একটা মেয়ের যুবতী যখন বিয়ের সময় হয়,
তখনই তো বাবা মা তাকে স্বামীর সংসারে পাঠায়, একটু সুখের জন্য, স্বামীর সংসার করার জন্য। আর স্বামীরা বউকে ফেলে 1 যুগ প্রবাসে থাকে। তাহলে ওই মেয়েটার পরের বাড়িতে এসে লাভ হলো কি? আমি বললাম, হ্যাঁ বাবা, আমি আগে বাড়ি থেকে ঘুরে এসি, তারপর ডিসিশন জানাব। আমি বাড়িতে মিউজিক যাচ্ছি। কিছুটা দিন বাবা মা সংসার থেকে মনটা একটু হালকা করে আসি। আপনার ঠিক 7টা দিন পরেই আমাকে নিতে যাবেন। আমার শ্বশুর বলল, ঠিক আছে, কিন্তু আমার বড় ভাসুর সে আমাকে আসতেই দেবে না। কিন্তু আমিও জানি মনে মনে স্বামী যেহেতু চলে গেছে, আর বড় ভাসুরের সাথে আর আমার কি বাদ আছে, সব তো লেনদেন হয়েই গেছে। আমার স্বামীর প্রবাসে থাকা অবস্থায় আমার স্বাং যেহেতু ভাসুরও আমাকে ভীষণ পছন্দ করে, আর সে আমার মতো মেয়েকে ছাড়া বিয়েই করবে না। ভাগ্যিস সে আমার স্বামীর প্রবাসে থাকতে থাকতে বিয়ে করে ফেলেনি। আপনার সংসারে আমার মেয়ে যে আর কি কাজ? তাই বলি কি, আমার মেয়ের যেহেতু সন্তানাদি কিছু হয়নি, আর তাছাড়া আপনার আর কোনো ছেলে, যোগ্য ছেলে নেই যে সেখানে বিয়ে শাদী দিয়ে মেয়েকে ধরে রাখবেন। তখন আমার শ্বশুর হুট করে বলে উঠল, না ভাই, আপনি ভুল করছেন। আমার একটা বড় ছেলে আছে, খুব দর্শনদারী, খুব ভালো ছেলে। তাই বলি কি, ওর সাথে ওর বিয়েটা দিয়ে দিতাম। আমার বড় ছেলেকে রেখে আমি ছোট ছেলেকে বিয়ে দিচ্ছিলাম শখ করে, কিন্তু আমার বড় ছেলে এখন বিয়ে করতে রাজি। তখন আমার বাবা বলছে, তা কি করে হয়? সে সম্পর্কে ভাসুর হব, সে কি আর এটা মেনে নেবে? আমার শ্বশুর বলল, অবশ্যই মেনে নেবে। তখন আমার বাবা বলল, তাহলে এখানে তো আমার মেয়েরও তো একটা সম্মতির ব্যাপার আছে। তখন বাবা আমাকে ডাক দিল, বলল, তোমার শ্বশুর যা বলছি তুমি কি একমত? আমি বললাম, কি বাবা, আমি তো আর শুনিনি, বিষয়টা আমাকে বলতে হবে। তখন আমার বাবা বলল, তোমার মিউজিক, বড় ভাসুরের সাথে যদি তোমার বিয়ে শাদী দিয়ে ওই সংসারে তোমার শ্বশুর তোমাকে আটকি মিউজিক রাখতে চাই, তুমি কি যাবে? আমি তখন বাবার সামনে একটু আমটাম করা করে মাথা চুলকাতে চুলকাতে বললাম, হ্যাঁ বাবা, যেহেতু আজ 5টা বছর অতিবাহিত হয়ে গেছে, ওই সংসারে একটু সুখের জন্য স্বামীকে প্রবাসী মিউজিক রাখা অবস্থায় আমি ওই সংসারে বড় মায়ায় পড়ে গেছি বাবা। তাই যেহেতু তাদের একটা সুযোগ আছে আমাকে ধরে রাখার জন্য, তাহলে আর অমত করি লাভ কি বাবা? তাছাড়া আমি একটা ঘর ফেরত মেয়ে, 5টা বছর সংসার করে এখানে আসছি। আমাকে হয়তো তুমি যদি বিয়ে দাও ঘর ফেরত মেয়ে বলে, যদিও আমি চেহারা সুন্দরী, আমার সবকিছুই ঠিকঠাক আছে, হয়তো টাকার গরমে, হয়তো আমাকে বিয়ে দিলে একটা অবিবাহিত ছেলে আর পাবে না, হয়তো ঘর তারও বউ নেই, বা বউ চলে গেছে, বা বউ আছে, এই রকম একটা ঘরেই বিয়ে দেবে। তার চেয়ে একটা যুবক ছেলের সাথে বিয়ে হওয়াটাই ভালো। তাছাড়া আমার শ্বশুর শাশুড়ির সংসারে কোনো অভাব নেই, আমি বেশ সুখে ছিলাম। যেহেতু তাদের একটা ছেলে এখন খালি আছে, আর একটা সুযোগও আছে, আমি রাজি আছি বাবা। তখন আমার বাবা বলল, ঠিক আছে বেহাই সাহেব, তাহলে দিনখান করুন, তারপরে আমার মেয়েকে আপনারা এখান থেকে বিয়ে শাদী করে তারপরে নিয়ে যান। তারপরে আমার শ্বশুরকে ফেরত পাঠালো। কিছুদিন যাওয়ার পরে দিন তারিখ ঠিক করে যেন আমার বড় ভাসুর বর সেজে আবারও নতুন করে আমাকে বউ সেজে ওই বাড়িতে নিয়ে গেল। আমি যেন আবারও কুই সংসারে যে নতুন করে বিয়ের পিঁড়িতে বসলাম। বাসুর ফুরসাদ যা হল, আমার বড় ভাসুরের ভীষণ চাওয়া ছিল সে যেন যে কোনো মূল্যে আমাকে পাবে, আর আমার কথার কারণেই সে একটা নষ্ট জীবন থেকে ফেরত আসছে, আর তার চাওয়াটাই যেন সবকিছু সত্যি হয়ে গেল। তার মানে সে এমন করেই আমাকে জীবনে কূপের কাছে চাইছিল। শেষ পর্যন্ত আমার স্বামীটাও আমার কাছে পর্যন্ত পৌঁছাতে পারল না। আল্লাহ তাকে আমার জীবন থেকে
কেড়ে নিল। শেষ পর্যন্ত আমি বড় ভাসুরিজি হয়ে গেলাম। কি হবাক কাণ্ড, তাই না বন্ধুরা? তারপরে ভাসুরির সাথে সেদিন ফুলসাজ রাতে সারা রাত যেন কত রোমান্টিকতার মাস্তি করি। চারবার সে আমার সাথে ওই রাত্রে এত সুন্দর করে আমার সাথে আচরণ করেছিল বন্ধুরা। কি আর বলবো তোমাদের। মানে আমারও ভীষণ ভালো লেগেছিল। আমি যেন পিছনের দুঃখ কষ্ট সবকিছু ভুলে গিয়ে একটা স্বাভাবিক জীবন ফেরত পেলাম। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সকাল হল। স্নান করে তার সাথে দুজন একসাথে স্নান করে ফ্রেশ হয়ে তার সাথে সংসার করতে লাগলাম সুন্দরভাবে। শ্বশুরবাড়িতে বেশ ভালোভাবে দিনকাল কাটছিল। আর বড় ভাসুর বাড়ি থেকেই বড় একটা বিজনেস করত। তার সাথে এভাবে সংসার করতে করতে 1 বছরে মাথায় আমার একটা ছেলে সন্তান হল। তার সাথে এভাবেই সংসার করতে লাগলাম। শ্বশুর শাশুড়িও খুবই খুশি হল। তাদের লাতি লুটকার মুখ দেখাতে পারলাম। তো বন্ধুরা, আমার জীবনে ঘটে যাওয়া এই গল্পটা মুখের মধ্যে চাপা রেখেছিলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগলো। তো তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার প্রিয়জনকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করছি। ততক্ষণ সবাই অপেক্ষায় থাকবে, সবাই ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে। এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই।